আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যদি প্রশ্ন করা হয় যে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে যুদ্ধটা কি আসলে বন্ধ হবে কি না, আমি এই কথাটির উত্তর এক কথায় যদি কেউ বলতে চায় বা শুনতে চায়, আমি বলবো যে এই যুদ্ধ একেবারে বন্ধ হবে না। মাঝে মধ্যে আন্তর্জাতিক চাপে বন্ধ হবে, মুসলিম রাষ্ট্রগুলোর চাপে আবার এটা চালু হয়ে যাবে। আন্তর্জাতিক বিষয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, আমি দেখলাম আমার এই আলোচনা মানুষ শুনতে খুব একটা আগ্রহী না। তারপরেও আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু কথা বলতে চেষ্টা করি, বলার কারণও আছে, কারণটা নাইবা বললাম। কিতাবুল ফিতনের যে হাদিসগুলা মোটামুটি জয়ীফ হাদিসের দ্বারা প্রমাণিত, সেটা দ্বারা বোঝা যায় যখন ইমাম মাহদী আসবেন সিরিয়া অঞ্চলে, দাজ্জালের আগমন করবে, ঠিক ওই সময়টাতে দক্ষিণ এশিয়ার একটা যুদ্ধ চলতে থাকবে, সেটা হবে গাজওয়াতুল হিন্দ। সেম টাইম এখানের মুসলমানরা যারা থাকবে, হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা এসেছে। এই হাদিসটা মোটামুটি সহিহ। মুসলমানদের 3 ভাগের 1 ভাগ রক্তে ভেসে যাবে, আরেক ভাগ তারা বিজয়ী হবে, আর মুসলমানদের একটা অংশ সরাসরি বেদিন কাফেরদের পক্ষ অবলম্বন করবে। এতে বোঝা যায় এখানে বড় একটা যুদ্ধ হবে। কেউ কেউ হাদিসটাকে জয়ী বলতে চাচ্ছেন, কিন্তু মুফতি কাজী ইব্রাহিম সাহেব জয়ীফ হাদিস সম্পর্কে সুন্দর একটা কথা বলেছেন যে এক জায়গায় আগুন লেগেছে, আগুন লাগাটা যদি সত্য হয়, আর সংবাদটা যদি এমন এক ব্যক্তি এসে দেয় যে লোকটা গ্রহণযোগ্য ব্যক্তি না, তখন আপনি সেটাকে দুর্বল হাদিস বলতেছেন, কিন্তু আগুন লাগাটা তো সত্য। আমি এটা বলতে চাচ্ছি যে প্রেক্ষাপট যেদিকে যাচ্ছে, এটা মনে হচ্ছে যে আসলে একটা যুদ্ধের এখানে পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। প্রসঙ্গক্রমে বলতে হয়, বাংলাদেশে ইসলামী শক্তির উত্থান হবে ইনশাআল্লাহ। এটা আর কোনো রাগডাক রাখার কোনো সুযোগ নাই। এই মাত্রায়, এই যাত্রায় ইসলামী শক্তির উত্থান হবে, কেউ ঠেকাতে পারবে না। এতদিন যাবৎ বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মাধ্যমে আমরা যে জরিপগুলা দেখতেছিলাম, শুনতেছিলাম, শুধু দেখলাম, শুনলাম, কিন্তু এই জরিপ বহু আগেই মুসলমানরা পেয়ে গেছে, যারা পাওয়ার। এই জমিনটাকে আল্লাহ কবুল করেছে। কেন কবুল করেছে এটা আপনারা জানেন। যে জমিন রক্তে ধুয়ে পবিত্র হয়, সে জমিন আল্লাহর জন্য খাস হয়ে যায়। যে অন্যায় করা হয়েছে মুসলিম নেতৃবৃন্দের সাথে, তখন এটা কবুল হয়ে গেছে। কিন্তু এটাই শেষ কথা নয়। মুসলমানরা এখানে আধিপত্য বিস্তার করার সুযোগ এসে গেছে। আল্লাহ কোনো জমিনকে যখন পছন্দ করে, সেই জনপদের মানুষের মনের মধ্যে ওই শক্তির প্রতি একটা মায়া সৃষ্টি করে দেয়। যেদিকে যায়, যেখানে যায়, চিন্তাও করি নেই যাদেরকে, তারাও এখন শুধু ইসলামের পক্ষে কথা বলছে। তার মানে উপর থেকে আল্লাহ মানুষের মনে মনে কথা বলে দিছে, ফেরেশতার মাধ্যমে জানাই দিছে, আমি এখানে এখন ইসলামী শক্তিকে দেখতে চাই। কারণ এখানে যে পরিস্থিতিটা সৃষ্টি হতে যাচ্ছে, এখানে তো 2টা পক্ষ থাকবে।
তো বিজয় হতে হলে বিজয়ী শক্তিগুলো অর্জন করতে হবে না? 3 ভাগে 2 ভাগ লোক থাকবে একদিকে আর 1 ভাগ একদিকে। আপনি দেখেন বিভিন্ন জরিপে দেখা যায় 3 ভাগের 1 ভাগ লোক একদিকে থাকে আর 2 ভাগ আরেক দিকে। আফগান পাকিস্তান যুদ্ধ বন্ধ হবে কিনা? একেবারে বন্ধ হবে না, কারণ সেখানে চলছে একটা ছায়া যুদ্ধ। এই ছায়া যুদ্ধের নায়ক কারা সবাই জানেন। পাকিস্তানের সাথে ভারতের যে কয়দিন আগে যুদ্ধটা হলো, কাশ্মীরে সেই ঘটনাকে কেন্দ্র করে ভ্রমণকারীদেরকে হত্যা করা হয়েছে, এটাকে সম্পূর্ণরূপে দায় চাপানো হলো পাকিস্তানের উপরে। উদ্দেশ্য ছিল এটা প্রতিশোধ নেওয়া, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। এটা যুদ্ধের বিজয়ের দরকার ছিল, কিন্তু পাল্টা যেভাবে আঘাত খেয়েছে ভারত, বিমান টিমান হারাইয়া লেজে গোবরের অবস্থা, এটা প্রতিশোধ নেওয়ার জন্য আফগানদের সাথে এখন ভারত আবার বন্ধুত্ব করেছে। অথচ আমেরিকা যখন আফগান ছেড়ে যায় তখন কিন্তু লেজ গুটাইয়া কিন্তু এই ইন্ডিয়া কিন্তু আফগান থেকে পালিয়েছিল। আজকে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আফগানদেরকে তারা বুকে টেনে নিয়েছে। আর আফগানরা যেটা বোঝে না ঠিক তা না, তারাও বোঝে যে ভারত তাদের কাছে কী চায়। ভারত চায় পাকিস্তানের বিরুদ্ধে একটা বিজয়, এটা আফগানদের মাধ্যমে এটা করতে চায়। আফগানরা সেই যুদ্ধে বুঝে শুনে পা দিয়েছে। এই যুদ্ধ বন্ধ না হওয়ার অন্যতম একটা কারণ, সেটা হলো যারা পাক ভারত যুদ্ধের প্রতি আগে থেকে দৃষ্টি রাখেন তারা নিশ্চয়ই টিটিপি নামটা শুনেছেন, তেহরিকে তালেবান পাকিস্তান। এই দলটা হলো আফগানিস্তান তালেবানেরই একটি শাখা যারা পাকিস্তানে কাজ করে। ইমরান খান ক্ষমতায় আসার আগ পর্যন্ত পাকিস্তান নওয়াজ শরীফ অঘোষিতভাবে আমেরিকাকে অনুমোদন দিয়ে রেখেছিল তালেবান হত্যা করার জন্য। আমেরিকা সুনির্দিষ্ট টার্গেটে হামলা করে বহু অসংখ্য টিটিপির সদস্যদের হত্যা করেছে, যারা মূলত পাকিস্তানের নাগরিক ছিল। লক্ষাধিক ছাড়িয়ে যাবে হয়তো। ইমরান খান সে আমেরিকার সাথে অলিখিত চুক্তিটা বাতিল করল এবং ইমরান খান উদ্যোগ নিল আমেরিকার সাথে তালেবানের আলোচনা বসায় দিল। শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আলোচনার এক পর্যায়ে আমেরিকা আফগান থেকে চলে গেল। যতদিন ইমরান খান ক্ষমতায় ছিল তালেবানরা পাকিস্তানের ভিতরে ডিস্টার্ব করে নাই, এর আগে করেছিল। ইমরান খানকে যখন জেলে বন্দি করা হলো, টিটিপি আবার সক্রিয় হয়ে গেল। তারা আর পাকিস্তান সেনাবাহিনীর সাথে সহযোগিতা করছে না, পাকিস্তান ক্ষমতাসীন দলের সাথে তারা সহযোগিতা করছে না। মূলত তালেবানরা কখনো ডুরাল লাইন, যেটা উপনিবেশিক সে ব্রিটিশরা যে লাইনটা টেনে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমারেখা টেনে দিয়ে গিয়েছিল, তৎকালীন আফগানের রাজা এবং ব্রিটিশরা বসে, কিন্তু সেটা আন্তরিকভাবে আফগান রাজারা মেনে নেয় নাই। বিগত হামিদ কারজাই সরকারও কিন্তু এই ডুরাল লাইনটাকে মেনে নেয় নাই। তালেবানরা ক্ষমতায় আসার পর স্পষ্ট বলে দিয়েছে ডুরাল লাইনটাকে আমরা মানি না। তালেবানরা কী চায়? তালেবানরা চায় তাদের যে পুস্তু যে অধিবাসীরা, পুস্তুনরা, তারা যতটুকু অঞ্চলে বসবাস করে তারা মনে করে ওই অঞ্চলটা পুরোটাই আফগানের অংশ। তাহলে আমাদেরকে যেতে হবে পুস্তুনদের এরিয়া কোনটা। কান্দাহার কাবুল থেকে শুরু করে আফগানিস্তানের কান্দাহার কাবুল থেকে শুরু করে পাকিস্তানে ঢুকে পাকিস্তানে ইসলামাবাদ হয়ে পেশোয়ার হয়ে একেবারে ভারতের বর্ডারের কাছাকাছি এই পুরো অঞ্চলটা পুস্তুনদের অঞ্চল। তার মানে কি আপনি বুঝতেছেন? আফগানরা চাচ্ছে যুদ্ধ করে ভারতের বর্ডারে আসতে। দক্ষিণ এশিয়ায় সরাসরি আফগান ঢোকার জন্য আফগানিরা একটা জানালা খুলতে চায়, একটা দরজা খুলতে চায়, তাদের টার্গেট। কিন্তু এই মুহূর্তে তাদের টার্গেট হলো পাকিস্তান, কারণ তালেবান যে শাসন আফগানিস্তানে চালাচ্ছে সে শাসনের কিছুটা হলো কাছাকাছি ছিল ইমরান খানের শাসন। ইমরান খানকে বন্দি করে আমেরিকার সাথে একরকম দালালি করে টিকে আছে বর্তমান পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রধান সরাসরি আমেরিকাতে যাতায়াত করেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে মাঝে মধ্যে বসেন। উদ্দেশ্য হলো
যে বাঘ খ্যাত ইমরান খানকে বন্দি করে রাখছে এটাকে জায়েজ করার জন্য, যেটা তালেবানদের মোটেও পছন্দ না। আর তালেবানদের মূল টার্গেট এই ধরনের ক্ষমতা, এই ধরনের শাসন ব্যবস্থা পাকিস্তানে যা আছে এরা এটাকে উৎখাত করতে চায়। তালেবানদের বিশাল বড় টার্গেট, সেই টার্গেটটা শুধু পাকিস্তান নয়, পাকিস্তান, বাংলাদেশ, ভারত সহ একবারে মিয়ানমার পর্যন্ত তাদের টার্গেট। আমার বিশ্বাস এই তালেবান থেকে কেউ ঠেকাতে পারবে না। যারা ইতিহাস পড়েছেন, যারা ইতিহাস জানেন, তালেবানরা যুদ্ধ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, আজকে রাশিয়া নয়, যেটা অনেক বড় একটা দেশ ছিল, আজকে রাশিয়া তো পৃথিবীর 8 ভাগের 1 ভাগ, সে সোভিয়েতদেরকে তারা পরাজিত করেছিল। সোভিয়েতদের ভাঙা ট্রেনগুলো এখনও তাদের জাদুঘরে পড়ে আছে, রাস্তার মোড়ে মোড়ে পড়ে আছে আফগানিস্তানে। এরপর আমেরিকা আসলো, আমেরিকাকে তারা পরাজিত করলো, ভারতকে পরাজিত করলো। সুতরাং পাকিস্তান হয়তো বলবেন আপনি তার কাছে পারমাণবিক অস্ত্র আছে। পারমাণবিক অস্ত্র কোনো স্বাভাবিক যুদ্ধের গতিপথ পাল্টায় না, ব্যালেন্স করে। এটা তখন ব্যবহার হয় যখন একটা দেশ অনুন্মুখী হয়ে যায়। পাকিস্তানের এই অস্ত্র হয়তো ব্যবহার হবে, কিন্তু সেটা আফগানিস্তানের সাথে নয়, অন্য কারোর সাথে। এটা একজন বিশ্বখ্যাত ইসলামী স্কলার, চেকোস্লোভাকিয়ার এক সময় সরকারি পদে ছিলেন, তিনি মন্তব্য করেছিলেন যে যখন ভারত পাকিস্তানে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা করবে, পাকিস্তান অনুরোধ করবে চীনকে, বন্ধুরাষ্ট্র চীনকে, যেন পাল্টা হামলা করে ভারতকে ধ্বংস করে দেয়। কিন্তু রাশিয়ার সাথে চীনের সম্পর্ক ভালো হওয়ার কারণে রাশিয়ার অনুরোধ রক্ষা করতে গিয়ে চীন সে কাজটা করবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? মুসলমানরা মুসলমানদের যদি শত্রু হয়ে যায়, কে তাকে রক্ষা করতে পারে? আজকে বাংলাদেশ অবস্থা তাকিয়ে দেখেন না, বিশাল বড় জুব্বা পড়তেছে, বিশাল বড় দাড়ি, বিশাল বড় পাগড়ি, জিহাদের কথা বলতেছে চিৎকার দিয়া, মাঠে তাদের 1% এখনো ত্যাগ নাই। জিহাদের যাজা মৌজেজার সম্পর্কে কোনো ধারণা নাই। ছোট্ট করে বলতেছে অমুক দলের আকিদা ঠিক নেই, অথচ আকিদার সঙ্গেটা কি সেটাও ক্লিয়ার করে না। হ্যাঁ, এরকম একটা নাটক দেখেছিলাম আসাদুজ্জামান নূরের, যে তার বিচার হচ্ছে, কেন বিচার হচ্ছে জানে না। ঠিক এরকম যে আকিদা ঠিক নেই, আকিদার কোথায় ঠিক নাই এটা নিয়ে কোনো আলোচনা না, কিন্তু আকিদা ঠিক নেই। এটা হলো ভিতরে বাতাস ঢুকেছে, ইসলামী শক্তির মধ্যে যারা ফাটল ধরাতে চায় তাদের পামে পড়ার পরে আলেমের মুখে ধরা কথা আসে। আরেকজন পীর আছেন বসে বসে খালি কাফের ভূতো দিতে আসে। এটা ভুলে যাচ্ছেন, যখন ভারত হামলা করবে, আমেরিকার সুনির্দিষ্ট টার্গেট আছে এশিয়াতে, ভারতের সুনির্দিষ্ট টার্গেট আছে, মিয়ানমারের সুনির্দিষ্ট টার্গেট আছে, চীনের সুনির্দিষ্ট টার্গেট আছে। সব টার্গেটের কেন্দ্রবিন্দু হয়ে যাবে কিছুদিনের মধ্যে বাংলাদেশ। যখন বাংলাদেশে ইসলামী শক্তির উত্থান করবে, ইসলামী শক্তির উত্থান করবে বাংলাদেশে, মুসলিম শক্তির উত্থান করবে, সারা পৃথিবীটা বুঝতে পারছে। দলে দলে এসে তাদের বিদেশি শক্তিরা এখন ইসলামী শক্তির সাথে বসতেছে, বুঝতে চেষ্টা করতেছে, মনোভাব জানতে চেষ্টা করতেছে। উদ্দেশ্য দুইটা, একটা হলো ন্যূনতমভাবে মেনে নেওয়া যাবে কিনা, 2 নম্বর এদের দুর্বল পয়েন্টগুলো কোথায় আছে খুঁজে খুঁজে বের করা, সেগুলোতে আঘাত করার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। সুতরাং ইসলামী শক্তি ক্ষমতা যাওয়ার আগে যে কাজটা সর্বপ্রথম করা দরকার আমি ছোট্ট মানুষ মনে করি, সেটা হলো আমাদের দেশে প্রচুর মানব সম্পদ আছে। এই মানব সম্পদটাকে, প্রচুর মানুষটাকে মানব সম্পদে পরিণত করতে হবে। অ্যারিস্টটল একটা কথা বলেছিলেন, হিউম্যান বিইং অ্যাজ লাইক এ ক্যাপিটাল অ্যাজ লাইক এ বার্ডেন। মানুষ যদি আপনার প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ হয়, সে মানুষ তখন সম্পদ। মানুষ যখন অশিক্ষিত হয়, প্রশিক্ষণ ছাড়া শুধু মানুষ হয়, এই মানুষটা জাতির জন্য বোঝা হয়ে যায়। আমাদের এই মানব সম্পদটাকে কাজে লাগাতে হবে। আজকের ইসরায়েল, আজকের ইরান, আজকের তুরস্ক, আজকের ভিয়েতনামের মতো আমাদের যুবশক্তিকে সামরিক ট্রেনিং দেওয়া এখন আমাদের জন্য অপরিহার্য হয়ে গেছে। আমাদের প্রতিরক্ষা খাতকে মজবুত করা আমাদের অপরিহার্য হয়ে গেছে।
আমাদের প্রতিরক্ষা চুক্তি করা দরকার, প্রতিরক্ষার নীতি নির্ধারণ করা দরকার। সামনে যারা ক্ষমতায় আসবেন তাদের প্রথম কাজ হবে, আমি মনে করি, আমরা ছোট মানুষ, আমাদের মতো আমরা বলি, যিনি সরকারে আসবেন তাকে প্রতিরক্ষা নীতি ঠিক করতে হবে। বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, শুধু একটা কথা বললেন, পূর্ব দিকে আমাদের প্রতিরক্ষা নীতিকে সম্প্রসারণ করতে হবে, এই বলাটুকু শেষ। তিনি কি চীনের সাথে সেরকম কোনো সম্পর্ক করেছিলেন? করেন নাই। চীন যখন পাকিস্তানে চীনের কোনো প্রতিনিধি যায় বলে কি যে তারা আমাদের অকৃত্রিম বন্ধু পাকিস্তানিরা, কিন্তু বাংলাদেশে চীনের কোনো লোক আসলে এই কথা বলে না তো, কেন বলবে? চীনের জন্য যতটুকু প্রয়োজন চীন থেকে ততটুকু অস্ত্র কিনে। আর আমাদের দেশটাকে 54 বছর শুধু শাসন করা হয়েছে নিজের পেটটা ভারী করার জন্য, আত্মীয় স্বজনের পেট ভারী করার জন্য। দেশকে স্ট্রং করার জন্য, শক্তিশালী করার জন্য, দেশের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। দেশের মেধা লালনের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। শিক্ষানীতিকে ঢেলে সাজানো হয় নাই। সুতরাং যারা ক্ষমতায় আসবেন তাদের প্রথম কাজ হলো দুটো কাজ, যেটা জামাতে ইসলাম গ্রহণ করেছে আমার অত্যন্ত ভালো লেগেছে, কিন্তু জামাত ইসলামের একটা কাজ আমার খুব ভালো লাগছে না। ভালো লেগেছে তারা শিক্ষানীতিতে আমূল পরিবর্তন আনবে বলেছে, তারা দুর্নীতিমুক্ত করবে বলেছে, তারা সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করবে বলেছে। তিনটা কাজই অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত জটিল কাজ। এই কাজগুলো বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম যে কাজটা করা দরকার, সামাজিকভাবে মানুষকে সচেতন করা দরকার, মানুষকে আইনের শাসন মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত করা দরকার। 3 নম্বরে উন্নত গবেষণা বৃদ্ধি করা দরকার, মানুষকে জনসম্পদে পরিণত করা দরকার, কারণ এই দেশটা পরিচালনা করার জন্য প্রচুর জ্ঞানী মানুষের দরকার আছে। আন্তর্জাতিক কানেকশন বৃদ্ধি করতে হবে। শুধুমাত্র ইসলামী দলগুলোর সাপোর্টেই কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারবে না। আর ইসলামী দলগুলো জামাত ইসলাম গেলে কিভাবে সরকার চালাবে, দেশ চালাবে, এই বিষয়গুলো ইসলামী দলগুলোকে আগে ক্লিয়ার করা দরকার। নয় আমাদের দেশের অবস্থা মিশরের মতো হতে পারে। দুর্দিন এসে গিয়েছিল যখন মুরসি সরকারের সর্বপ্রথম তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তারা ছিল ছোট্ট ছোট্ট ইসলামী দলগুলো। তারা আল ফাত্তা সিসির কথায় পড়ে তারা সরকার থেকে কিন্তু তারা সমর্থন প্রত্যাহার করেছিল। আমাদের দেশে যারা ছোটো ছোটো ইসলামী দলগুলো আছে, আন্তর্জাতিক রাজনীতি তারা কতটুকু বোঝেন, কতটুকু মেনে নেওয়ার মানসিকতা রাখেন, কতটুকু তারা এই চর্চা করতে চান, তারা কতটুকু ব্যালেন্স ইসলামী শরিয়াকে পছন্দ করেন, কোন ফ্রেমে ইসলামী আইন বাংলাদেশে বাস্তবায়ন হতে পারে, সেই ফ্রেমটা তারা কিভাবে দেখতে চান। জামাতে যে ফ্রেমে ইসলামের আদর্শের ভিত্তিতে দেশ গড়তে চায় সবাইকে নিয়ে, সেই ফ্রেমে ছোট ছোট দলগুলো বিশ্বাস করেন কিনা, নাকি ক্ষমতায় যাওয়ার পর তারা তাদের চাপ বৃদ্ধি করবেন, সব কিছু বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে অন্যান্য ইসলামী দলগুলোকে উচিত জামাত ক্লিয়ার করা। জামাতের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কথা বলেন, যখন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা যখন আরেক কথা বলেন, জামাত সমর্থিত একজন বুদ্ধিজীবী যখন টকশো থেকে আরেক কথা বলেন, তখন তাদের নীতি আদর্শ ম্যানিফেস্টোর মধ্যে কন্ট্রাডিকশন সৃষ্টি হয়ে যায়। এই বিষয়গুলো জামাত ইসলামকে ক্লিয়ার করতে হবে। কথা সবার যেন একরকম হয়, এটা ঠিক রাখতে হবে। জামাত ইসলাম রাজনীতির ক্ষেত্রে আরও বুদ্ধিমত্তা দিতে হবে, অর্জন করতে হবে। আমি মনে করি রাজনৈতিক সিদ্ধান্ত প্রকাশ্যে যা হবে গোপনে তা হতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। 71 বিষয় জামাত ইসলাম যেভাবে একটা দোলাচলের মধ্যে দিয়ে গিয়েছে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে প্রতিবেশীদের সাথে সম্পর্ক কেমন হবে, এই বিষয়গুলো জামাত ইসলাম স্পষ্ট ক্লিয়ার করা দরকার। সবাই ভালো থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।